যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে যে কোনো বিষয়ে যে কারো মত প্রকাশ এবং প্রতিবাদ করবার সুযোগ আছে, কিন্তু মাথায় রাখতে হবে ওনাদের যে আপনাদের নেত্রীর বাস্তবতা হচ্ছে যে উনি এখন দিল্লিতে আইসিইউতে আছে। গতকালকে ওনার 40 হয়ে গেছে, এই 40 দোয়া দরুদের পরে উনি এখন দিল্লির আইসিইউতে আছে। এখন দিল্লির আইসিইউ থেকে উনি কিভাবে মুক্ত হবেন, সুস্থ হবেন, দেশে ফিরে আসবেন সেটা আপনারা ভাববেন। আপনারা যে দেশে আছেন সেই সকল দেশও ওনার ভিসা বাতিল করে দিয়েছে, ওনাকে যেতে দেয় নাই, সে পালাতে চেয়েছিল ওই সকল দেশে। অতএব প্রতিবাদ করেন, প্রতিবাদ জারি রাখেন, কিন্তু বাংলাদেশের বাস্তবতা থেকে ভুলে যাবেন না যে আপনারা কোথায় বাস করছেন। গত পলাতক সরকারকে ক্ষমতায় রাখবার জন্য দিনরাত কাজ করেছেন, পরিশ্রম করেছেন এই মানুষগুলো এইখানে ডিসি হিসাবে অ্যাপয়েন্টেড হয়েছে, যেটা খুবই ভয়ঙ্কর। অনেকগুলো দেখলাম ডিসিকে বিভিন্ন মন্ত্রী, আওয়ামী মন্ত্রীদের পিএস ছিলেন, এপিএস ছিলেন, লুটপাট বাণিজ্যের সাথে জড়িত ছিল, দুদকে দু এক জায়গাতে কমপ্লেইন আছে, এমন মানুষজনকেও আমরা দেখলাম বিভিন্ন জায়গাতে দায়িত্ব দেওয়া হয়েছে। তো স্বাভাবিকভাবে প্রশ্ন আসতেছে কিভাবে হচ্ছে। আমরা যেটা জানতে পাচ্ছি, আওয়ামী আমলে যারা প্রচুর পয়সা কামিয়েছে তারাই এখানে যোগসাজশ করে যে জায়গাতে পয়সা দিয়ে পদ টিকিয়ে রাখা যাবে সেই জায়গাগুলোতে তারা পয়সা বিনিয়োগ করছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে, ডাকসু ক্যাফেটেরিয়াতে, টিএসসিতে এই তদবির বাণিজ্যের আখড়া বসছে। জায়গায় 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 ছোটো ছোটো মিটিং বসে বসে রাত 1টা 2টা 3টা পর্যন্ত এখানে লেনদেন করা হচ্ছে। প্রচুর লেনদেনের কথা ব্যক্তিগতভাবে আমরা জানি। একজনের কথা শুনলাম, সে একজন সাব রেজিস্ট্রার ট্রান্সফার করেছে এক জায়গায় 5 কোটি টাকার বিনিময়ে। সো এই ধরনের ঘটনাগুলো খুবই দুঃখজনক। এবং যদি কেউ মনে করে থাকে যে যারা তদবির বাণিজ্য করছে তাদের এই কথাগুলো গোপন থাকবে, এটা কেউ জানবে না, বাস্তবতাটা এমন না। এটা জানাজানি হবে, এই বাস্তবতাগুলো মানুষ জেনে যাবে, এটা কোনোভাবে এড়ানো যাবে না। সোশ্যাল মিডিয়ার জমানাতে সততার বিকল্প কিছু আর নাই। মিথ্যাচার করে মানে রং ঢং মিশায়ে জাতিকে মানে বিভ্রান্ত করবার যে জায়গাটা ছিল আগে অ্যানালগ জমানাতে, এইটা এখন পারা যাবে না। অতএব এই বাস্তবতাটা মাথায় রেখে আমরা মনে করছি, সরকারকে বলছি যে প্রশাসনে যে অস্থিরতা চলছে সেটাকে একটা নিয়মতান্ত্রিক জায়গায় এনে এটাকে অ্যাড্রেস করেন। আদারওয়াইজ এই যে অরাজকতা চলছে এটা দিয়ে আপনি রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না। রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশের সংবিধান যে কাউকে রাজনীতি করবার, দল গঠন করবার অধিকার দিয়েছে। যে কারো স্বাধীন মত প্রকাশ করা, দ্বিমত করা, চিন্তার স্বাধীনতার অধিকার আমাদের রাজনীতিতে আছে। এই মানে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা জড়িত ছিল বিভিন্ন পর্যায়ে, তারা যদি রাজনৈতিক দল করতে চায় অবশ্যই রাজনীতি করবার এবং দল করবার অধিকার তাদের আছে। কিন্তু আমরা জানতে চাই তাদের প্রস্তাবনাটা কী। তারা নতুন রাজনৈতিক দল যে করবে সেটা এক্সিস্টিং রাজনৈতিক দলগুলো থেকে তো এটা ভিন্ন প্রস্তাবনা থাকতে হবে, যে বর্তমান রাজনৈতিক দলগুলো এগুলো করতে পারছে না বলে আমরা এই কারণে একটা নতুন রাজনৈতিক দল করছি। এবং তারা যে কারণে জাতির সিম্প্যাথি পেল, যে কারণে তাদের আন্দোলন, সেখান থেকে তারা কিভাবে এখন রাজনৈতিক দলে রূপান্তরিত হবে একটা প্রসেস ব্যাখ্যা তাদের পক্ষ থেকে দিতে হবে। আমরা দেখেছি যে নাগরিক কমিটি নামে একটা কমিটি হয়েছে, আমরা তাদেরকে স্বাগত জানিয়েছি, কারণ তারা বলেছে তারা রাজনীতি করবে না, তারা একটা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করবে। সরকারের বিভিন্ন বিষয়ে কিভাবে সমালোচনা করা যায়, যে সমস্যার সমাধানগুলো হচ্ছে না সেগুলো নিয়ে কথা বলা, নাগরিক সমাজের সাথে মত বিনিময় করা, সেগুলো তারা করবে। তো সেক্ষেত্রে ছাত্র সমাজ যদি দল করে মোস্ট ওয়েলকাম। সমস্যা হচ্ছে এই দল করবার ব্যাপারে কিছু কিছু প্ল্যাটফর্ম থেকে কথা আসছে, যেমন টিআইবি থেকে কথা আসছে। টিআইবির যিনি কথা বলেছেন তাকে আবার দুর্নীতি দমন বিষয়ক যে সংস্কার কমিটি করা হয়েছে সেখানে আবার দায়িত্ব দেওয়া হয়েছে। এই রকম পদস্থ ব্যক্তিরা ছাত্রদেরকে সামনে নিয়ে গণতন্ত্র দিবসে নতুন রাজনৈতিক দল করবার ব্যাপারে যদি প্রচ্ছন্ন ইঙ্গিত দেয়, এটা আমাদের জন্য ভাবনার বিষয় আছে। তাই আমরা মনে করছি যে কারো রাজনৈতিক করবার যেমন অধিকার আছে, কিন্তু সরকারকে কাজে লাগিয়ে, সরকারের ক্ষমতাকে কাজে লাগিয়ে, রাষ্ট্রকে ব্যবহার করে, ডিসিএসপির অফিসকে ব্যবহার করে, প্রোটোকল ব্যবহার করে যদি কেউ দল করবার প্রয়োজন বোধ করে এবং করার চেষ্টা করে, এইটা ওয়ার্ক করবে না। এটা আপনাদেরকে বলে দিচ্ছি। ছোট ভাই, অনুজ, সহযোদ্ধা যারা আছেন, ঢাকার বাইরে এই ছাত্র সমাজের আড্ডা বলতে কিছু নাই বাংলাদেশে। গ্রামে গঞ্জে যান, ভিন্ন রাজনীতি আছে ওখানে। কনস্টিটিউয়েন্সি পলিটিক্স ডিফারেন্ট জিনিস। অতএব সেই বাস্তবতা মাথায় নিয়ে যদি লম্বা যুদ্ধে যেতে পারেন যে হ্যাঁ আমি 20 বছর ধরে রাজনীতি করে দল দাঁড় করাবো, সেটা ঠিক আছে। যদি মনে করে থাকেন শর্টকাট সেনাবাহিনীকে দিয়ে ভোট টাকায় আপনারা ক্ষমতা দখল করবেন,
পিছনে দরজা দিয়ে ক্ষমতায় যাবেন, একদম রূপকথার গল্প। এটা ওয়ার্ক করবে না। যে কারণে হাসিনারটা ওয়ার্ক করে নাই, আপনাদেরটা এটা ওয়ার্ক করবে না। এটা করার দিন এখন আর নাই। এই জন্য আমরা অনুরোধ করব, রাজনীতি করলে পরিচ্ছন্নভাবে করেন, ফ্ল্যাটলি করেন, বলে দেন যে আমি এই কারণে আমি রাজনীতি করছি, আমার লম্বা একটা যুদ্ধ আছে, এই যুদ্ধটা আমি পাড়ি দিয়ে তারপরে আমি ক্ষমতায় যেতে চাই। শর্টকাট রাজনীতি করবার চিন্তা করে এটা সফল হবে না বলে আমরা মনে করি। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে অলরেডি বলা হয়েছে যে তারা এই সরকারকে যেহেতু মানে না, তারা মনে করে তাদের পলাতক বেগম লক্ষণ সেন এখনও ক্ষমতায় আছেন, দায়িত্বে আছেন। নতুন সরকার প্রধান যদি জাতিসংঘে বক্তব্য দিতে যান, আগামী 22 তারিখে জাতিসংঘের সাধারণ অধিবেশন বসছে, সেখানে তারা প্রতিবাদ করবেন। অফকোর্স যে বিষয়ে যে কোনো বিষয়ে প্রতিবাদ করবার অধিকার আছে। যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে যে কোনো বিষয়ে যে কারো মত প্রকাশ এবং প্রতিবাদ করবার সুযোগ আছে। কিন্তু মাথায় রাখতে হবে ওনাদের যে আপনাদের নেত্রীর বাস্তবতা হচ্ছে যে উনি এখন দিল্লিতে আইসিইউতে আছে। গতকালকে ওনার 40 হয়ে গেছে। এই 40 দোয়া দরুদের পরে উনি এখন দিল্লির আইসিইউতে আছে। এখন দিল্লির আইসিইউ থেকে উনি কিভাবে মুক্ত হবেন, সুস্থ হবেন, দেশে ফিরে আসবেন, সেটা আপনারা ভাববেন। আপনারা যে দেশে আছেন সেই সকল দেশও ওনার ভিসা বাতিল করে দিয়েছে, ওনাকে যেতে দেয় নাই। সে পালাতে চেয়েছিল ওই সকল দেশে। অতএব প্রতিবাদ করেন, প্রতিবাদ জারি রাখেন, কিন্তু বাংলাদেশের বাস্তবতা থেকে ভুলে যাবেন না যে আপনারা কোথায় বাস করছেন। ঠিক একইভাবে যারা গণ অভ্যুত্থানের অংশীদার আছেন, ওই সব দেশে থাকছেন, তাদেরকেও আমরা বলছি হাসিনার পক্ষে কারা প্রতিবাদ করছে তাদেরকে চিনে রাখেন। কারণ তারা গত 16 বছরের রেজিমের বেনিফিশিয়ারি কিনা কোনোভাবে। ব্যাংক লুটপাট করেছে, অথবা এই লুটের টাকার জিম্মাদারি তাদের কাছে আছে। তারা জয় পরিবারের লুটপাটের সাথে জড়িত কোনো না কোনোভাবে। সেগুলো কিনা, সেগুলো আপনারা খুঁজে দেখবেন এই মানুষগুলো কারা, তাদের পরিবার কারা, তারা ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ করেছে কিনা, গুন্ডা পান্ডামির সাথে জড়িত কিনা, ফৌজদারি অপরাধের সাথে জড়িত কিনা, চাঁদাবাজি লুটপাটের সাথে জড়িত কিনা। সেগুলো যদি হয়, সেগুলো আপনারা জাতির সামনে হাজির করেন। আইনগতভাবে তাদেরকে যেন বিচার করবার সুযোগ আমরা পাই। সংবিধানের ব্যাপারে আমাদের বক্তব্য খুব পরিষ্কার। সেটা হচ্ছে যে সংবিধান কি লিখিত হবে, সংশোধন হবে, সংবিধান কি আমরা শুধুমাত্র আলাপ আলোচনা করব, নতুন সরকার ক্ষমতায় আসলে সংবিধান নিয়ে কাজ করবে, কি বিষয়? আমার বক্তব্য হচ্ছে যে বাংলাদেশের বর্তমান সংবিধানকে আমি ভালো সংবিধান মনে করি না। এ ব্যাপারে আমি ইতিমধ্যে অনেকবার কথা বলেছি। কারণ হচ্ছে এই সংবিধানটা বাংলাদেশে বাকশাল 1 এবং বাকশাল 2 কায়েম করেছে। এই সংবিধানের মাধ্যমেই শেখ মুজিব একটা দৈত্য শাসকে পরিণত হয়েছে। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদ, তাকে খুব নির্লজ্জভাবে যেভাবে ক্ষমতার অপব্যবহার করেছেন, খুবই হিংস্র মর্মান্তিকভাবে তাকে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে। অতএব এই সংবিধানটা অলরেডি অপ্রাসঙ্গিক হয়ে গেছে। এই সংবিধান স্বৈরশাসকের জন্ম দিয়েছে, এরশাদের মতো জাতীয় পার্টির মতো, যারা 9 বছর দিল্লির সহায়তায় বাংলাদেশে শোষণ শাসন করেছে। এই সংবিধান শেখ হাসিনার 16 বছরের স্বৈরশাসন এবং ফ্যাসিবাদী শাসনের জন্ম দিয়েছে। অতএব এই সংবিধানের মাধ্যমে বাংলাদেশ আর পরিচালনা করা সম্ভব না। কিন্তু এই সংবিধানে অনেক ভালো জিনিস আছে। আমরা মনে করি যে সংবিধানটা ছোট করে ফেলা দরকার, 2, 4, 5 পৃষ্ঠা, 10 পৃষ্ঠার মধ্যে নিয়ে আসা দরকার। যে একটা দেশ কিভাবে চলবে, একটা দেশের আকাঙ্ক্ষা কী, জনগণ আসলে বাংলাদেশটাকে কিভাবে দেখতে চায়, সেই আকাঙ্ক্ষাগুলো সংবিধানে থাকা উচিত। যেগুলো আইন আছে সেগুলো আলাদা আইন করে আলাদা করে ফেলা দরকার। বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণ সাংবিধানিক মোতাবেক হয়েছে কি হয়েছে না, এইটা নিয়ে একটা আলোচনা আছে। আমরা বলেছি যে বর্তমান সরকার গঠিত হয়েছে গণ অভ্যুত্থানের মাধ্যমে। ছাত্র জনতা, দেশি প্রবাসী, ব্লগার, যোদ্ধা, সব রাজনৈতিক দল, নাগরিক সমাজ, কৃষক, মজুর, গরিব মানুষ, নাম না জানা মানুষ, সবাই মিলে এই সরকারটা গঠিত হয়েছে। অতএব সেই সরকারের ম্যান্ডেট রাস্তায়, জনমতে। এই সরকারের ম্যান্ডেট কনস্টিটিউশনে না, সংবিধানে না। অতএব সংবিধান দিয়ে এই সরকারকে জাজ করা না করার কোনো সুযোগ নাই। হ্যাঁ, এটা সত্য, তারা শপথ নিয়েছে সংবিধানের অধীনে, তারা সরকার পরিচালনা করতেছে সংবিধানের বিভিন্ন ধারা মেনে, আবার অনেক ধারা না মেনে। এইটাকে একটা হাইব্রিড জায়গা বলতে হবে আমাদের, যে একটা মিক্সড সিচুয়েশন, যে এখানে সংবিধানের মধ্যে এবং সংবিধানের বাহিরে সব কিছু মিলে একটা দেশ এবং রাষ্ট্র পরিচালিত হচ্ছে। এটার ভিত্তিটা কি? এটার ভিত্তি হচ্ছে জনমত, পলিটিক্যাল কনসেনসাস। রাজনৈতিক দল, নাগরিক সমাজ, ছাত্র সমাজ এবং আরও যারা গুরুত্বপূর্ণ রাষ্ট্র পরিচালনার স্টেক হোল্ডার আছেন, সবাই মিলে পরামর্শের ভিত্তিতে এই সরকার
পরিচালিত হচ্ছে বলে আমরা মনে করি। তাই সংবিধান দিয়ে এই সরকারের বৈধতা যাচ করবার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। ধন্যবাদ। 1 জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। চেঞ্জ টিভি প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা এদেরকে ধন্যবাদ জানাই। চেঞ্জ টিভিকে উত্তরোত্তর সাফল্য কামনা করি। আর সাথে সাথে আমরা বিশেষ করে এদেরকে অনুরোধ করব যেন তারা দেশের পক্ষে এবং বাংলাদেশের জনগণের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে, সত্যের পক্ষে তারা যেন সুন্দর পরিবেশন করতে পারে এই আশাবাদ ব্যক্ত করি। চেঞ্জ টিভিকে আমি তো মেলা দিন ধরে দেখছি। চেঞ্জ টিভি যতদূর সম্ভব বস্তুনিষ্ঠতার সাথে কাজ করছে এবং এই জন্য চেঞ্জ টিভির ভিউ আরও অনেক বেড়েছে, অনেক। আমি নিজে যে অনেকগুলো সভা করে মানে এখানে ইন্টারভিউ করেছি, কোনো কোনো ক্ষেত্রে আমি দেখেছি মিলিয়নের মতো হয়েছে ভিউ, মানে অন্য কোনো জায়গায় এত হয় নাই। আমি মনে করি চেঞ্জ টিভি ভালো কাজ করছে। প্রচণ্ড চাপ আছে, তার মধ্যেও চেঞ্জ টিভি যদি তাদের এই নিষ্ঠতা রাখতে পারে তাহলে এটা আরও ভালো করবে। আমি তাদের সাফল্য কামনা করি।